নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তস্মিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তবে শুরুর আগেই কলকাতা টিভির সকল দর্শককে জানাই শুভ দোল পূর্ণিমা। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন 4000 পুলিশ। দোলযাত্রা উপলক্ষে সাধারণত 400টি পিকেট থাকে, এবছর আরও 170টি পিকেট বাড়ানো হয়েছে। 28টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড বাড়ানো হয়েছে, 30টি পিসিআর মোটরসাইকেল ও 50টি মোটরসাইকেল প্ল্যাটুনিং বাহিনী শহর জুড়ে টহলদারি করবে। থাকবে পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম। প্রতিটি গঙ্গার ঘাট ও লেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা নিজেদের এলাকায় টহলদারি চালাবেন। আরও একবার জানিয়ে রাখবো, দোলের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন রয়েছে 4000 পুলিশ। দোলযাত্রা উপলক্ষে সাধারণত 400টি পিকেট থাকে, এবছর আরও 170টি পিকেট বাড়ানো হয়েছে। 28টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড বাড়ানো হয়েছে। অন্যদিকে 30টি পিসিআর মোটরসাইকেল ও 50টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী শহর জুড়ে টহলদারি করবে। থাকবে পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম। প্রতিটি গঙ্গার ঘাট ও লেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন থাকবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা নিজেদের এলাকায় টহলদারি চালাবেন। এবার নবান্নের নজরে দীঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা। জগন্নাথ মন্দিরের জন্য পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্তে অনুমোদন। পাশাপাশি পুলিশ ফাঁড়ির জন্য প্রয়োজনীয় শূন্য পদে নিয়োগের অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলে নবান্ন সূত্রে এমনটাই খবর। অন্যদিকে ফের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সন্তোষজনক উত্তর না পেলে দলের তরফে উপযুক্ত পদক্ষেপ। ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক বক্তব্যকে ঘিরে বিব্রত শাসক দল। এদিনের বক্তব্যের ভিডিও ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতার পক্ষ থেকে। সিদ্দিকুল্লাহকেও কুভাষণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সর্বধর্মে শ্রদ্ধার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বয়সের কারণে এবার সিপিএম কেন্দ্রীয় কমিটি থেকে অবসর নিতে চলেছেন তিনি। সিপিএম নেতা কমিটি থেকে অবসর নিতে পারেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রেখা গোস্বামী। এছাড়াও তালিকায় রয়েছেন আরও 2 নেতা ও নেত্রী। তবে প্রথম 3 জনের জায়গায় কারা আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে মতান্তর। তবে আভাস রায়চৌধুরী, শ্রীদীপ ভট্টাচার্য এবং দেবলীনা হেমব্রম কেন্দ্রীয় কমিটিতেই থাকছেন বলে জানা গিয়েছে। বয়সের প্রভাব রাজ্যের বাম দলে। বাংলা সিপিএম থেকে অবসর নিতে চলেছেন 3 রাজনীতিবিদ। সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটি থেকে অবসর গ্রহণ করতে চলেছেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রেখা গোস্বামী। কারণ বয়স। এছাড়াও তালিকায় রয়েছেন আরও 2 নেতা নেত্রী। তবে নিশ্চিত 3 জনের জায়গায় কারা কারা আসতে পারেন তা নিয়েও চলছে মতান্তর। সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব বাংলা সিপিএম এর 2 স্তম্ভ। রাজ্যে বাম আমলে বহুবার মন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব সামলেছেন সূর্যকান্ত মিশ্র। 2011 সালে রাজ্যে তৃণমূল শাসন ক্ষমতা দখলের পর সূর্যকান্ত ছিলেন বিরোধী দলনেতা। রবীন দেব সিঙ্গুরের মতো এলাকায় সংগঠনকে পোক্ত করেন। পরবর্তী দীর্ঘদিন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে তার পরামর্শ অনুযায়ী দলের একাধিক সিদ্ধান্ত হয়। এই দুজনেই সিপিএম এর পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে এবার বয়সের জন্য সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব বাদ পড়তে চলেছেন কেন্দ্রীয় কমিটি থেকে। এছাড়া আরও 2 জনের নাম উঠে আসছে। বাদ পড়তে পারেন বর্তমানের লড়াকু নেত্রী অঞ্জু কর এবং বাঁকুড়ার সংগঠক অমিয় পাত্র। কিন্তু রবীন দেব, সূর্যকান্ত মিশ্র এবং রেখা গোস্বামীর পরিবর্তে কারা আসবেন কেন্দ্রীয় কমিটিতে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দলে। তৈরি হয়েছে মতভেদ। মহিলা প্রতিনিধি হিসেবে রেখার জায়গায় আসানসোলের জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন কেউ কেউ।
সেক্ষেত্রে পাশাপাশি আরেক তরুণ নেতার সৃজন ভট্টাচার্যকেও তুলে আনার পক্ষে সওয়াল উঠেছে। সূর্যকান্ত বা রবীন দেবের বদলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কলকাতা এবং উত্তর 24 পরগনার একাধিক নেতার নাম উঠে আসছে। কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, উত্তর 24 পরগনার পলাশ দাসের নাম প্রস্তাব করা হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এপ্রিল মাসে তামিলনাড়ুর পার্টি কংগ্রেসে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। অব্যাহত বালি মাটি মাফিয়া রাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। নদীর বুক থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি মাটি। মুর্শিদাবাদের রানীতলায় পুলিশি অভিযান চলাকালীন হামলার অভিযোগ। রানীতলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। ঘটনা ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। মাটি মাফিয়া দৌরাত্ম্য চলছে, বেআইনি বালি মাটি পাচার, বালি মাটি চুরি ও পুলিশ আক্রান্তের ঘটনায় গ্রেফতার 5। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলছে মাটি মাফিয়াদের দাপট। রাজ্যের নানা প্রান্তে নদী থেকে বালি মাটি পাচারের বিস্তর অভিযোগ সামনে আসছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদারে চলছে বেআইনি মাটি পাচার। বুধবার রানীতলা থানার সরলপুল অঞ্চলের কুকারপাড়া এলাকায় দিনে দুপুরে ভৈরব নদীর পাড়ে বালি মাটি চুরি রুখতে পদক্ষেপ করে রানীতলা থানার পুলিশ। ঘটনাস্থলে বালি মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হয় 4 জন পুলিশ কর্মী। ঘটনায় 2টি লিখিত অভিযোগ হয় থানায়। ঘটনার তদন্তে নেমে বালি মাটি চুরি ও পুলিশকে আক্রমণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার লালবাগ কোর্টে পাঠায় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, মোট 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বাকিদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ট্রাক্টর ও জেসিবি দিয়ে নদীর পার কেটে মাটি তোলা হচ্ছে, অথচ প্রশাসন কার্যত নিষ্ক্রিয়। সূত্রের খবর, পুলিশের উপর হামলার নেতৃত্বে ছিলেন হুরশি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য ওহিদুর ইসলাম। তবে ভগবানগোলা ব্লক 2-এর ভূমি ও ভূমি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ নন্দীর দাবি, নজরদারি চলছে, কোনোভাবেই নদীর ধার কাটতে দেওয়া হবে না। কিন্তু বাস্তব চিত্র তার ঠিক উল্টো। আমরা কিন্তু নিয়মিত করছি, রেড করছি, এবং আমাদের যে আড়াইরা আছে তারাও নিয়মিত যাচ্ছে। আমরা কিন্তু নদীর তীর কাটতে কখনোই দিই নাই, এবং আপনার আগামী দিনেও দেব না। একই ছবি নদিয়ার কালীগঞ্জে। প্রকাশ্য দিবালোকে চলছে বালি পাচার। অভিযোগ, উদাসীন প্রশাসন। অজয় নদীর বুক থেকে বালি তুলে ভর্তি করা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়। সেই বালি নিয়ে আসা হচ্ছে বল্লভপাড়ার ভাগীরথীর চরে। সেখান থেকে ট্রাক্টর ও লরিতে করে তা পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সিপিএম এর দাবি, তৃণমূল ও বিজেপির মদতেই চলছে এই কারবার। এখন প্রশাসনিক সবাই নির্দেশ দিচ্ছেন বালি চুরি বন্ধ করতে হবে। আর আপনি যদি খোঁজ নেন তাহলে শুধু কাটোয়া নদিয়া আর যে অংশটাই আছে কালীগঞ্জের বল্লভপাড়াতে, সেখানে দিন রাত প্রশাসনের একেবারে চোখের সামনে বালি তোলা চলছে। এবং সাধারণ মানুষ জানে ওখানে মুখ্যমন্ত্রীর দল আর প্রধানমন্ত্রীর দল, এই 2 দলের স্থানীয় নেতাদের যোগ সাজসে নিয়মিত বালি তোলা হচ্ছে, এবং আমরা মনে করি প্রশাসনের একাংশের মদত আছে। বিজেপির অভিযোগ, অবৈধ বালি খাদানের টাকা তৃণমূলের পার্টি ফান্ডে জমা হচ্ছে। এদের থেকে একটা টাকা কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে, আর মুখ্যমন্ত্রী মানুষের কাছে ভালো হওয়ার জন্য এই কথাগুলো বলছেন। এগুলো লোক দেখানো কথা, কিন্তু রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে। তাই মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন আজকে চুপ রয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। যদি কোনো অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে, বা কোনো কিছু ভাবে মানে বেআইনিভাবে কিছু করা হয়ে থাকে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এতে কে কোথায় টাকা যাচ্ছে, পয়সা যাচ্ছে, তারা একটুখানি লোক অমিত শাহকে বলুন, ওরা বলুক যে লোক লাগিয়ে দিতে। বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার অবৈধ বালি খাদান ও বালি পাচার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারির মধ্যেই কিভাবে এত বড় বেআইনি চক্র অব্যাহত রয়েছে? কাদের প্রচ্ছন্ন মদতে এই মাটি পাচার চলছে? কে দেবে উত্তর? কলকাতা টিভি। হিন্দি আস্ফালন রুখতে তামিলনাড়ুতে প্রতীকী প্রতিবাদ। রাজ্য বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীকী চিহ্ন পরিবর্তন তামিলনাড়ু সরকারের। প্রতীকী চিহ্ন হিসেবে তামিল অক্ষরের ব্যবহার স্ট্যালিন সরকারের। দেশে এই প্রথম কোনো রাজ্যে মোছা হলো মুদ্রার জাতীয় চিহ্ন।
মোদী সরকারের 3 ভাষানীতি নিয়ে বিতর্ক তামিলনাড়ু জুড়ে। জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে তীব্র সংঘাত স্ট্যালিন সরকারের। ভাষাযুদ্ধের আবহে সেই সংঘাত জিয়ে রেখে কড়া পদক্ষেপ তামিলনাড়ু সরকারের। সে রাজ্যের 2025-26 সালের বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ুর স্ট্যালিন সরকার, তাতে টাকার প্রতীকচিহ্ন হিসেবে তামিল অক্ষর ব্যবহার করে রু লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে রুবাই বলা হয়, সেই নিরিখেই নয়া প্রতীকচিহ্ন। এই প্রথমবার কোনো রাজ্যের তরফে জাতীয় চিহ্ন প্রত্যাখ্যান করা হলো। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে দক্ষিণের রাজ্যগুলি। জাতীয় শিক্ষানীতির মাধ্যমেও হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। দেশের বহু আঞ্চলিক ভাষাকে ধ্বংস করে দিচ্ছে হিন্দি। দিন কয়েক আগে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। আর সেই আবহে হিন্দি আগ্রাসন রুখতে সার্বিকভাবে ব্যবহৃত টাকার প্রতীক চিহ্ন বদল করে কেন্দ্রকে বার্তা দিল তামিলনাড়ু। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তনের পক্ষে সওয়াল। নাম পরিবর্তনের দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নামেও ভারত থাকা উচিত, দাবি হোসাবলের। আরএসএস এর এই মন্তব্যে কটাক্ষ বিরোধীদের। ইংরেজিতে ইন্ডিয়া, দেশীয় ভাষায় ভারত, তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও নাম পরিবর্তনের পক্ষে সওয়াল আরএসএস এর। ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মাঝেই আরবিআই এর নাম বদলের দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। লোকসভা ভোটের আগে মাথাচাড়া দেয় ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক। ইন্ডিয়া ব্লকের নামকরণের পর থেকেই দানা বেঁধেছিল বিতর্ক। পরে গেরুয়া শিবিরের মদতে বিতর্কের আগুনে ঘি পড়ে। ভোট মিটতে বিতর্কের আঁচ কিছুটা কমলেও এবার ইন্ডিয়া ভার্সেস ভারত বিতর্ক আরও কিছুটা উস্কে দিল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের দাবি, ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলে থাকি, তবে ভারতীয় ভাষায় আমাদের দেশের নাম ভারত। তাহলে কেন আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে থাকি? এই প্রশ্ন তোলা উচিত, এটা বদলানো উচিত। দেশের নাম ভারত হলে সেভাবেই নামকরণ করা উচিত। এই মন্তব্যের পর থেকে বিরোধীদের কটাক্ষের মুখে আরএসএস এর সাধারণ সম্পাদক। আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই বিতর্ক সৃষ্টি করছে আরএসএস, তাতে ইন্ধন দিচ্ছে বিজেপিও। দাবি তৃণমূলের, আন্তর্জাতিক স্তরে ইন্ডিয়া নামটাই পরিচিত, ইন্ডিয়াকে কিভাবে অস্বীকার করা যায়? প্রশ্ন ঘাসফুল শিবিরের। কলকাতা টিভি। বিপদে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সরকারি টাকা অপব্যবহারের অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের। কেজরিওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিং ও নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ দিয়েছে কোর্ট। আপের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় প্রচারের জন্য সরকারি টাকা অপব্যবহার করেছে। দলীয় প্রচারের জন্য জনগণের টাকা অপব্যবহারের অভিযোগে কেজরিওয়াল সহ বেশ কয়েকজন আপ নেতার বিরুদ্ধে এফআইআর দেয় দিল্লি পুলিশকে। এফআইআর এর নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। শুধু কেজরিওয়াল একা নয়, আপের অন্য কয়েকজন নেতা নেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন সরকারি বরাদ্দের অতিরিক্ত টাকা খরচ করে হোর্ডিং দিয়েছিল আপ। চলতি বছরের জানুয়ারি মাসে বিজেপি অভিযোগ করছিল, প্রকল্পের প্রচারের জন্য আপ সরকারের জন্য যা বরাদ্দ ছিল তার থেকে বেশি খরচ করেছে। 10 বছরেরও বেশি সময় ধরে দিল্লিতে ক্ষমতায় থাকা আপের বিরুদ্ধে অভিযোগ, তারা দলীয় প্রচারের জন্য সরকারি টাকা অপব্যবহার করেছে। গত বছরের জানুয়ারিতে তথ্য ও প্রচার মন্ত্রক এই একই অভিযোগে আপকে সুদ সহ 163 কোটি 62 লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লির নিম্ন আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বিচারক দিল্লি পুলিশকে কেজরিওয়ালদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয়। একই সঙ্গে ওই অভিযোগের তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ারও কথা বলেন তিনি। আগামী 18 মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে হবে পুলিশকে। কেজরিওয়াল ছাড়াও আপ নেতা গুলাব সিং এবং নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা টিভি। আজ দোল পূর্ণিমা, রঙের উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80। বাতাসে শুধুই আবিরের গন্ধ, বসন্তের শিমুল পলাশের রঙের ছোঁয়া, মিষ্টিমুখে দোলযাত্রা পালন বঙ্গবাসীর। বর্ধমান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি চিত্র ধরা পড়ছে? হ্যালো, আরেকবার প্রশ্নটা করলে শুনতে পাচ্ছি না। আব্বাস, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি চিত্র ধরা পড়ছে দোল পূর্ণিমা উপলক্ষে?
দেখো, আমরা গুসকা শহরে আছি। গুসকা শহরের বসন্ত উৎসব প্রতি বছরের মতন এই বছরেও সেই বসন্ত উৎসব মেতে উঠেছে 8 থেকে 80 এবং গুসকা শহরে একাধিক মানুষ এই প্রতি বছরে এই বসন্ত উৎসবের এই অনুষ্ঠান তারা করে অনুষ্ঠান করে এবং এখানেতে নৃত্য থেকে এবং সঙ্গীত থেকে সব রকমই আয়োজন করে থাকেন গুসকা শহরবাসী। এবং বিশেষ করে না বললেই নয়, এখানকার যে পুরসভার চেয়ারম্যান তিনি এই নিজের উদ্যোগ নিয়ে এই বসন্ত উৎসব তিনি প্রতি বছরে করে চলে আসেন। আমরা যাব সরাসরি এখানকার যে পৌরপতি তিনি কি বলছেন বসন্ত উৎসব নিয়ে। দাদা, প্রতি বছরে তো আপনি এই বসন্ত উৎসব করেন, কি বলবেন? প্রথমেই বসন্ত উৎসবে সকলকে শুভেচ্ছা জানাই, কামনাকারী সমস্ত মানুষ যেন সুখে শান্তিতে সমৃদ্ধে ভরে থাকে। আমরা ছন্নছাড়া গুসকরা, এই ছন্নছাড়া একটা ঐতিহ্যপূর্ণ একটা ক্লাব, যার বয়স প্রায় 70-72 বছর চলতে যাচ্ছে। এইরকম একটা ক্লাব আমরা যখন দায়িত্ব নিই, আমি শুধু জানি যে আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকি, তার সাথে সাথে আমি একটা পৌরসভার দায়িত্বে রয়েছি, কিন্তু তার সঙ্গে যদি আমি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করি যেগুলো জনমানসে একটা খুব সুন্দর প্রতিক্রিয়া তৈরি করে, এখানে একদমই আব্বাস, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সকলেই দোল উৎসবে মেতে উঠেছে। ধন্যবাদ তোমাকে আব্বাস। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।